নমস্কার আচার্যজি। এই প্রশ্নটা ওয়ার্কশপে অংশগ্রহণকারী এক মহিলার, কিন্তু এটা ব্যক্তিগত প্রশ্ন বলে আপনার সামনে রাখলাম। আম, ওনার প্রশ্ন হলো যে ওনার স্বামী একটা অ্যাড ইন্ডাস্ট্রিতে কাজ করে। তো ওনার বেশিরভাগ সময়টাই সুন্দর এবং জোয়ান মহিলাদের সঙ্গেই কাটে, যেটার জন্য উনি খুবই স্ট্রেসে থাকে, পজেসিভ হয়ে যায় আর ইনসিকিউর ফিল করে। তো ওনার যা কিছু করণীয় উনি সবটাই করে ফেলেছেন, কিন্তু ওনার স্বামী সেটা ছাড়তে একদমই রাজি নন। ওনার স্বামীর বক্তব্য হলো যে ওনার উদ্দেশ্য খারাপ নেই, আর যে মহিলারা আছে তাদের সাথে ওনার শুধু কাজ নিয়েই সম্পর্ক আছে, তাছাড়া আর কিছুই নয়। এখন উনি জিজ্ঞাসা করছেন যে ওনার মনে হচ্ছে ওনার নিজের মধ্যে কোনো পরিবর্তন আনা প্রয়োজন, তো কি করা উচিত? বসুন। খুবই খারাপ অবস্থা এটা। যে আমার স্বামী ও কোনো অফিসে কাজ করে এবং তার সঙ্গে কিছু আকর্ষণীয় মহিলা কাজ করে। তো সেখানে সে কোনো সমস্যা না করে ফেলে এবং এই চিন্তা নিয়ে স্ত্রীর মনে খুবই উদ্বেগ এবং ভয় থাকে। প্রথমত জিনিসটা খুবই দুঃস্থ আর গরিমাহীনতার পরিচয় দেয়। সম্পর্ক যদি দুর্বল হয় কিংবা তার বালির বাঁধের ওপর নির্মাণ হয়ে থাকে, তো তাকে বাঁচিয়েও বা আপনি কি করে নেবেন? হুম? একটা সম্পর্ক তো তখনই সার্থক ও কিছুটা স্থায়ী হবে, যখন উভয় পক্ষই কোনো চাপ বা জোর জবরদস্তির কারণ ছাড়া, মানে নিজেদের মানসিক বোঝাপড়া ও স্বেচ্ছায় একে অপরের সঙ্গে থাকে, তাই না? এখন যদি এই সম্পর্কে আ স্বামী যদি কিছু নাই পায়, তো তাহলে তো চলে তো যাবেই। আপনি তাকে এমনিতেও আটকাতে পারবেন না। এর থেকেও খারাপ ব্যাপার এটা হতে পারে যে সে উড়ে চলে গেলেও, আপনার বাসা ছেড়ে উড়ে চলে যাওয়ার পরেও আপনার ভরণ-পোষণ করতে থাকে। ও এটা তো এমন হবে যেন গরিবকে দয়া দেখানো হচ্ছে। হুম? আমি জানি না এক্ষেত্রে বিশেষ পরিস্থিতি কিরকম। কিন্তু সাধারণত ভয় বেশি তখন লাগে যখন মহিলা তার স্বামীর ওপর আর্থিকভাবেও নির্ভরশীল হয়ে থাকে। তাহলে যাকে পজিটিভনেস বলা হচ্ছে সেটা আসলে অসুরক্ষিত হয়ে পড়ার ভয় ছাড়া কিছুই না। ভয়। আমরা এমনভাবে বলি যেন কি আমরা পজিটিভ হয়ে যাচ্ছি। আর আমার বড় রোগ হয়েছে, আমি পজিটিভ হয়ে পড়ছি। আমি আমার স্বামীকে নিয়ে খুব পজিটিভ। আমার স্বামীকে মুষ্টিবদ্ধ করে রেখেছি, আমি পজিটিভ। আপনি সমস্যাটাকে একেবারে উল্টো করে বলুন। সমস্যার বিবরণটাই মিথ্যে। তথ্য এটা হতে পারে যে আপনি আপনার স্বামীর কাছে মুষ্টিবদ্ধ। কারণ আপনি তার ওপর সবভাবেই নির্ভরশীল। তাই আপনার সর্বক্ষণ ভয় হয় যে আপনার স্বামী যদি কোথাও চলে যায় তাহলে আপনার কি হবে? হুম? একে প্রেম বলে না। এটা তো শুধু যেকোনো প্রকারে নিজের ব্যক্তিগত ভালোর চিন্তা হলো। যেটা হয়ে থাকে, আপনি আ বাহ্যিক সৌন্দর্য দেখে বিয়ে করে নেন। ভারতে এটা খুবই হয়ে থাকে। যখন পাত্রী দেখা হয়, তো এখনো অনেক ভারতীয় পুরুষ আছে এমনই হাস্যকর মানসিকতায় বেঁচে রয়েছে যে তারা মেয়েটার শিক্ষাগত যোগ্যতার দিকে তেমন বেশি নজর দেয় না।
গুণ দোষ দেখা তো অনেক পরের ব্যাপার। তারা এটা পর্যন্ত দেখে না যে মেয়েটি আদৌ শিক্ষিত কিনা। তারা ভাবে একে দিয়ে কি আর থোড়ি লেকচার দেওয়ানো হবে? তারা এটা ভালোভাবে জানে যে তারা বিয়েটা করছে এবং কেন করছে। ও তার বাড়িতে একটা স্ত্রী দেহ আনছে তার উপভোগ করার জন্য। তো এইসব কারণের জন্য মেয়েটার শিক্ষাগত যোগ্যতা কত তার খুব একটা গুরুত্ব থাকে না। আর কঠিন সত্যটা হলো যে এই কথাটা মেয়েরাও জানে যে বিয়ের বাজারে তাদের এই শিক্ষাগত যোগ্যতার গুরুত্ব সবথেকে কম। যদি মেয়ে সুন্দর হয় তবে তার পয়সাওয়ালা ছেলে পাওয়াও সহজ। আমার এই কথাবার্তায় অনেক লোকের আপত্তি হতে পারে। যাদের আপত্তি আছে তাদের আমি বলছি যে ভাই আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমার কাছে যা তথ্য আছে সেটা তো আমি বলবই। যদি মেয়ে সুন্দরী হয় তো সাধারণত তার এই ভরসা থাকে যে কি পড়ি বা না পড়ি, ডিগ্রি পাই বা না পাই, চাকরি পাই বা না পাই। আমার তো বেশ ভালো একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, সিএ, আইএএস জুটে তো যাবেই। এটাও হতে পারে যে ছেলেটি বিদেশে থাকে, তো ফলে কানাডার ভিসা একদম পাকা। বিয়ের পর এটাও হতে পারে। তো লেখাপড়ার দিকে মন কেন দেব? রূপ সুন্দর হলেই হলো। এবার এই রূপ রং দেখেই তো বিয়েটা হয়। আমি যা যা বলছি আমি বুঝতে পারছি। উম, এটা শুনতে ভালো লাগছে না, কিন্তু আমি কি করব? যদি প্রশ্নটাই না উঠতো। রূপরং দেখেই তো বিয়েটা হয়। আবার দেখুন, যারা রূপরং দেখে বিয়ে করেছে তারা নিজেদের কেরিয়ারের দিকে তো ভালোই খেয়াল রেখেছে। তারা হয় ইঞ্জিনিয়ার, হয়তো তারপর এমবিএ পর্যন্ত করেছে। সারা জীবন তাদের যে লক্ষ্যটা ছিল আহ, চিরকালই প্রফেশনাল ছিল, তাই না? নো ননসেন্স, টু দ্য পয়েন্ট। বলো এরপর আমার পরের চাকরি কোথায় হবে? চাকরি, 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 এটাই হয়ে এসেছে। এটাই এদের কাছে বড় গুরুত্বপূর্ণ যে আমার প্যাকেজটা কত, আমি কোন ইন্ডাস্ট্রিতে আছি, আগে কি করব, এসবই করে এসেছে। আর মেয়েদেরকেও এরা ইচ্ছে করে জেনে বুঝে এমনই নিয়ে আসে যারা মনের দিক থেকে পুরোপুরি দুস্থ আর খুবই দরিদ্র, কেবল শরীরটাই সব কিছু। ওই মেয়েটাও ভাবতে থাকে আমার লটারি লেগে গেছে, দেখো আমি কি ভালো স্বামী পেয়েছি। ঠিকই তো, তাই না? একজন সাধারণ মধ্যবিত্ত মেয়ে যদি এরকম বড় প্রাপ্তি কিছু এসে যায়, বর, স্বামী, কতটা খুশি হয়ে যায়। এত ভালো বর পেয়েছে বলে সবাই তার ভাগ্যের কত গুণগান গায়। আর মেয়েটা নিজে কি করেছে? আর সে আশেপাশে হয়তো কোনো লোকাল কলেজে পড়াশোনা করে কোনো মতে কষ্ট করে গ্র্যাজুয়েশন পাস করে ফেলেছে। নিজের যোগ্যতায় সে কোথাও ৫-১০ হাজার টাকার চাকরিও পাবে না। আর ছেলে ওর জুটেছে যে মাসে ১ লাখ টাকা কামায়। সবাই বলে আহ, কি সুন্দর কপাল, কি ভাগ্য নিয়ে এসেছে। এটা ভাগ্য নয়, সে শরীর নিয়ে এসেছে, যার জন্য তার এই বিয়েটা হচ্ছে। এরপর কি হবে? এবার কি হবে? ২-৪ বছর পর শরীর তো এরকম থাকবে না, শরীরের তাই নিয়ম। কতদিন বাঁচাবে দেহকে? বিশেষ করে যদি মেয়েটি আকর্ষণীয় হয় তাহলে তার সন্তান তাড়াতাড়ি হবে। হুম স্বামী তো তাকে ছাড়বেই না, আর এত সেক্স হলে বাচ্চা তো হতেই থাকবে। প্রথম বাচ্চা, দ্বিতীয় বাচ্চা, ৪ বছরে ২টো বাচ্চা। মানুষের শরীর কতটাই বা নিতে পারে? হুম ওই ৪ বছরে ওর বয়স আরো ১০ বছর বেড়ে যায়। স্বামীকে এই বস্তুটি আর আকর্ষিত করে না দৈহিকভাবে। আর কি? কারণ স্বামী নিজে তো এখনো জোয়ান। মেয়েটির বাহ্যিক বয়স বেড়ে গেছে আর এখন তো ২টো বাচ্চারও খেয়াল রাখতে হয়। তো স্বামী তো বাইরে যাবেই, এদিক ওদিক আরও খুঁজবে। আজকের প্রশ্নটা হয়তো এরকমই পরিস্থিতি থেকে এসেছে।
আমি বলছি এটা খুবই খারাপ অবস্থা। এখন তুমি কি করবে? যদি আমার কাছে আপনাকে উপদেশ দেওয়া ছাড়াও আর অন্য কিছু থাকতো, পরামর্শ ছাড়া আর কিছুই দিতে পারবো না আমি। না আছে আপনার সেরকম কোনো শিক্ষা। রূপ-রং যা ছিল তাও অস্ত গেছে। তার সঙ্গে রয়েছে ২ সন্তান। ঘরের বাইরে কোনো আলো না আপনি স্বামীর বাড়িতে দেখতে পেয়েছেন, না আপনি বাপের বাড়িতে দেখতে পেয়েছেন। স্বামীও হয়তো বলতো, "রোদে বেরিও না, তাহলে কালো হয়ে যাবে।" ফর্সা রং কালো না হয়ে যায়। ফলে সারাক্ষণ আপনি কেবল বাড়িতেই কাটিয়ে গেছেন। হুম? বাবাও নিশ্চয়ই বলে থাকবেন যে, "একে পড়াশোনা শিখিয়ে আর কি হবে? ওই টাকা তো শেষমেশ পণ হিসেবে দিতেই হবে।" তাই তিনিও কখনো না ঠিকভাবে লেখাপড়া করিয়েছেন, না বাইরের আলো দেখিয়েছে, না কোনো অভিজ্ঞতা দিয়েছে। তাই না? না স্বামী কখনো দিয়েছে। শুধু এই বেচারি এতদিন মনে মনে এটাই ভেবে যেত যে আমাকে একবার দেখো। ভগবানের মতো স্বামী পেয়েছি এবং স্বর্গের মতো বাড়ি পেয়েছি। আর এখন এমন অবস্থা যে মনে হচ্ছে আমি খুব পজিটিভ, বরং অসুরক্ষিত আছি। কারণ স্বামীর অফিসে যে সুন্দরী মহিলারা কাজ করেন। এবার কি করব? আপনারাই বলুন কি করব? এদিকে স্বামী তো এই ৪ বছরে কেরিয়ারে আরো অনেক দূর এগিয়ে গেছে। আর যেকোনো সম্পর্কে যে পক্ষ যতটা সবল হবে, যতটা শক্তিশালী হবে, তার হাত তত উপরে থাকে। এ কথা আপনি জানেন না নাকি? সম্পর্কও সমান, সমান মানুষের মধ্যে হয় না? আর সেটা যদি না হয়, তো যার বল বেশি সে নিজের ইচ্ছা অনুযায়ী সম্পর্কটাকে চালাবে। আপনি কি করে নেবেন? যখন বিয়ে হয়েছিল তখনও তিনি আপনার থেকে এগিয়ে ছিলেন। আর বিয়ের ৪ বছর পরে যখন আপনি বাড়িতে বসে রূপের রানী হচ্ছিলেন আর সন্তান জন্ম দিচ্ছিলেন, আর সেই সময় উনি আপনার থেকে আরও এগিয়ে গেছিলেন। এবার তিনি জীবনে যা করতে চাইবেন তাই করবেন, আপনি কিভাবে আটকাবেন? কেউ আটকাতে পারবে না তাকে। কি করব আমি? কি পরামর্শ দেব আপনাকে? আপনার এক বাচ্চা ৩ বছরের, আরেকজন ১ বছরের। কি করবেন আপনি? তাদের পেছনেই আপনার সব সময় দিতে হয়। কি করবেন আপনি এবার? নিজের স্বামীর ওপর জোরে চিৎকারও করতে পারবেন না, কারণ গলা তুললে বাচ্চা কাঁদবে। এবার কি করবেন আপনি? আপনার স্বামী রোজগার করে জিম আর স্পা আর খেলাধুলা করে আজ আরও জোয়ান হয়ে গেছে। হুম? এদিকে আপনি ২৭ বছরের, লাগছে এদিকে ৩৫ বছরের। আর উনি ২৮ বছর বয়সে ২৫ বছরের ছোকরা হয়ে গেছে। এক তো ২৫ বছর বয়সী মনে হচ্ছে, তার ওপরে হাতে টাকা। ২৫ বছর বয়সী ছেলের মতো দেখতে, যাকে আকর্ষক হ্যান্ডসাম পুরুষ, তাও পয়সাওয়ালা। তার প্রতি প্রজাপতিরা আকৃষ্ট হবে না কেন? ফুল ফুটেছে, প্রজাপতি আসো। আপনি বাড়িতে বসে থাকুন, বসেই থাকুন। এটা সারা জীবন ধরে ভাবেননি? তখন কি বলেছিল? আহা! কি সুন্দর ভাগ্য নিয়ে এসেছে। এখন দেখে নাও তোমার গরিবি। আর বেশি কথা বললে সে নোটের বান্ডিল আপনার দিকে ছুঁড়ে দেবে। বলবে, "যাও, শপিং করে নিও।" আর জানেন কি সবথেকে বেশি গরিমাহীন, লজ্জাজনক আর বেইজ্জতির জিনিস কি?
আপনি সেই টাকার বান্ডিলটা তুলেও নেবেন। কারণ আপনার কাছে আর কোনো পথ নেই আর। একদিন এরকমও আসবে যখন আপনি জানবেন সে ঘর থেকে বেরোচ্ছে। ওই মহিলাদের সাথে ডিনার করতে যাবে এবং আপনি এটা ভালোভাবেই জানবেন। সেও এটা জানে যে আপনি এটা জানেন। তা সত্ত্বেও আপনার সামনে দিয়েই বেরোবেন। এবং আপনার কাছে কোনো ক্ষমতা থাকবে না তাকে আটকানোর। কারণ আপনার কাছে থাকবে এক দরিদ্রতা, লজ্জা আর ২ টো বাচ্চা। আর এর পরেও যদি থামাতে পারেন তো থামান। কিন্তু না, স্কুল থেকেই এসব শুরু হয়ে যায়। আজকাল তো এই ছেলে-মেয়ে নিব্বা-নিব্বিদের খেলা ৬ষ্ঠ শ্রেণী থেকেই শুরু হয়ে যায়। একটু সুন্দর দেখতে মেয়ে হলেই ওদের পড়াশোনা থেকে মনই উঠে যায়। লেখাপড়া শিখে কি হবে? লেখাপড়া করে যতটা পাওয়া যায়, তা তো লেখাপড়া না করেই পাওয়া যাচ্ছে। তবে আমি পড়ে কি করব? বরং সাধারণ দেখতে যে মেয়েরা, তারা পড়াশোনায় অনেক আগে এগিয়ে যাচ্ছে। একটু সুন্দর দেখতে হলো কি হলো না, ছেলেরাই তাকে পাগল করে দেবে দিনরাত তার চারপাশে ঘুরঘুর করে। আর বাড়ির লোকও একই। হুম? আমাদের পরিবারের যত মেয়ে আছে, আমাদের বংশের যত মেয়ে আছে, সবচেয়ে ফর্সা আমাদের বাবলি আর সবচেয়ে মিষ্টি আমাদের সুইটি। এবার এই বাবলি আর সুইটি ডাক্তারি আর ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স ক্লিয়ার করতে পারবে কখনো? তাদের মাথা এখন চলছে সম্পূর্ণ অন্যদিকে। তাই না? আর প্রথম ভালোও লাগে। সাধারণ মেয়েরা এখন বাসে ধাক্কা খেয়ে যাচ্ছে। রোদের মধ্যে, গরমের মধ্যেও ধুলো সহ্য করছে, লু চলছে। অফিস যেতে হচ্ছে বাসের মধ্যে বসে বা নিজের স্কুটিতে বসে। আমাকে তো ১ম দিন থেকেই ইনি সিডান দিয়ে দিয়েছিলেন, তাও আবার চালক সমেত। আর ওই সিডান থেকে যখন কাঁচের বাইরে বসে আমি দেখতাম যে সাধারণ কর্মরত মেয়েরা বাস, ট্রাম, ট্রেনে বসে কাজে যাচ্ছে, নয় পায়ে হেঁটে অথবা স্কুটিতে করে যাচ্ছে, তখন দেখে খুব ভালো লাগতো না? মনে হতো এরা কিরকম কষ্ট করে কাজ করতে যাচ্ছে পায়ে হেঁটে রোদের মধ্যে। আর আমি সিডানে বসে শপিং করতে যাচ্ছি। আমি তো শপিং করতে যাচ্ছি। যেকোনো বড় শপিং মলে আপনি চলে যান। হুম? মূলত যেখানে বিদেশি ব্র্যান্ড পাওয়া যায়। আপনি ওখানে সপ্তাহের মাঝে চলে যান দিনের বেলা। সপ্তাহের মাঝে এবং দিনের বেলা। এটা কোন সময়টা বলছে? এটা অফিসের কাজের সময় হয়। তাই হয় তো? আর সপ্তাহের মাঝে দিনের বেলা মানে অফিসের কাজের সময়। আর সপ্তাহের মাঝে কোনো মলে চলে যান। আর ওখানে গিয়ে গুনুন যে কত শতাংশ পুরুষ আছে শপিং করছে আর কত শতাংশ মহিলা আছে। কি পাবেন? অন্ততপক্ষে ৯০% মহিলা। যদি তারা অফিসে না যান তাহলে শপিং কি করে করছেন? কার টাকায়? কার টাকায়? কারণ এটা অফিসের সময়, এই সময় কাজ না করে শপিং করছেন। তাহলে কার টাকায় করছেন? ও! সে অফিসে কাজ করছে। আর এখানে ইনি তার পয়সায় শপিং করছেন। এবার কি হবে? এবার কি হবে? দেখুন, নিজে পুরুষ তাই বলছি। ঠিক আছে, আমরা বলে থাকি। মহিলারা সবাই মায়া হয়, স্ত্রী কাত্রিয়া চরিত্র হয়। কিন্তু এটাও বলে দিই নিজে পুরুষ বলে যে পুরুষ কিন্তু অত্যন্ত চালু জিনিস হয়। তাকে একদম বোকা ভেবো না। ও নিজের স্বার্থ এবং মতলব পূরণ করতে খুব ভালো করে জানে। সে খুব ভালো করে জানে যে আপনার পুরো অস্তিত্বের কোন জিনিসটা তার জন্য সবচেয়ে লাভজনক এবং কবে অবধি লাভজনক। সে ঠিক ওই জিনিসটার জন্যই ডিলটা করে এবং ঠিক যেই দিন সেটা পাওয়া বন্ধ হয়ে যায় অথবা অন্য জায়গায় তার থেকে বেশি ভালো পাওয়া যায়,
তখন ঝট করে ভ্রমরটা উড়ে যায়। খুব চালু জিনিস। তো এই জন্যেই মহাশয়া এত বছর ধরে কখনো হাত জোর করে বা কখনো বকা খেয়ে আপনাদেরকে নিবেদন করছি যে নিজের শক্তিকে বিকশিত করা শিখুন। জ্ঞান, বিবেক, গুণ, অনুভব, ওই কৌশল, বিবেক, এইগুলো আপনাদের আসল শক্তি। এই রূপের ব্যবসাটা বেশি দিন চলে না। শরীরকে শক্তিশালী করে তুলুন, বুদ্ধিতে ধার দিন এবং মনকে আধ্যাত্ম দিন। নইলে এই প্রশ্ন আসবেই। এই প্রশ্নটা তো পজিটিভনেসের ওপরে নয়, এই প্রশ্নটা কমজোরির ওপর। যে যত কমজোর সে তত শক্ত করে মুঠোটা ধরবে, তাই না? বলুন, আপনি কারোর সঙ্গে যাচ্ছেন, সে যত ভীতু হবে আপনাকে তত জোরে এসে টেনে ধরবে, তাই না? তো যাকে আপনি পজিটিভনেস বলছেন তা আদতে ভয় এবং শঙ্কা ছাড়া আর কিছুই নয়। তো আপনাকে পজিটিভনেসের কি উপাচার বলবো? কোনো সুরাহা আমার কাছে নেই। যে মজবুত হয় সে পজিটিভ হতেই পারে না।